নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা টহল পর্ব 5। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। শান্তি পাড়াবাড়ের কাছে এসে মনটা থিতিয়ে এলো ঝিনুকের। পুরনো আমলের পাঁচিল ঘেরা দোতলা বৃদ্ধাশ্রম। গেটের পাশে এক ফালি জমি, পাঁচিলের গায়ে এক বিশাল আম গাছ, নিষ্ফলা, ঝাঁকড়া। এত ঝাঁকড়া যে দোতলার বারান্দা থেকে পশ্চিমের ছুটন্ত পৃথিবী প্রায় অদৃশ্য। সামনের বড় রাস্তা বেয়ে বিরামহীন গাড়ি ঘোড়ার আনাগোনা। সকাল থেকে রাত দৃশ্য নেই, শুধু শব্দ আর শব্দ। ওই শব্দই যা ভিতরের নিশ্চল পৃথিবীর সঙ্গে বাইরের টগবগে দুনিয়ার একমাত্র যোগসূত্র। মৃণালিনী দোতলার বারান্দায় বসেছিলেন, রোজ বিকেলেই যেমন থাকেন। ঝিনুকে হঠাৎ দেখে তার মুখে সংখ্যা টলমল। তুই আজ যে বড়, বাড়ির খবর ভালো তো? রুমকি, পিসিরা? বাবারে বাবা, সবাই ভালো। ঝিনুক হাত তুলে পরাভয় দিল। তোমার মেয়ে আলিপুরদুয়ারের ফ্ল্যাটে কদিন একটু সাঁতার কাটছিল, এখন ব্যাক টু প্যাভিলিয়ন। বাবুয়া সারেজমিন করে পরশু ফিরেছে, আজ আমাদের বাড়ি আসবে। হোল নাইট ছোটনের সঙ্গে ওর আজ ভিডিও দেখার প্রোগ্রাম, অনন্ত নাচ গান আর ইলিশ মাছ। সময়ের আঁকি বুকি কাটা মৃণালিনী শুভ্র মুখে হাসি ফুটল। ফুটেই আছে শুধু, এই হাসিটুকু ঠিক যেন অন্তরের নয়। খুশি দেখাতে হাসি ধরে রাখতে হয়, তাই বুঝি ঠোঁট দুটো অল্প ছড়ানো। তার ছেলের বউরা যাও বা নিয়ম মাফিক দর্শন দেয় কখনো সখনো, ছোটন বাবুয়া তো একেবারেই না। আষাঢ় মাসে তাও একবার ছোটনকে চোখের দেখা দেখেছিলেন, বাবুয়াটাকে যে কত দিন দেখেননি। যেভাবে চোখের জ্যোতি কমে আসছে দিন দিন, এরপর হয়তো দেখে আর চিনতেই পারবেন না। আরো জনা কয়েক বৃদ্ধা পশ্চিমের বারান্দায় বসে আছেন, নিঝুম। তাদের পায়ের কাছে জোব্বা জড়ানো সূর্যের ম্লান রশ্মিমালা। ঝিনুক একটা চেয়ারের দিকে তাকিয়ে হাসলো। হাঁটুর ব্যথাটা কমেছে? চেয়ারে প্রাণ সঞ্চয় হলো। না রে ভাই, নাটুর ছেলে এই হপ্তাতেও এলো না। দূর থেকে কমিউনিকেশন হবে না ম্যাডাম। প্রভামার কান একেবারেই গেছে, ডায়াল টোন নেই, রিসিভার ডেড। পুরুষ কণ্ঠ শুনে ঝিনুক চমকে তাকালো। শরৎ। মেঘ ছিঁড়ে এলো নাকি উদর বুদর মতো মাটি ফুঁড়ে? আপনি রোববারে? আপনার তো আজকে ডেট নয়। শরৎ ঘোষাল যেন আরো বেশি অবাক। আপনি রোববারে? আপনার তো আজ ডেট নয়। দুজনে একসঙ্গে শব্দ করে হেসে উঠেছে। শব্দের স্পন্দনে সব কটা চেয়ারে যেন নড়ে চড়ে উঠল, তারপর আবার নিথর। মৃণালিনী ঝিনুককে বারান্দায় বসিয়ে কি একটা কাজ সারতে নিজের ঘরে গেছেন। ঝিনুক শরতের সঙ্গে গল্প করছিল। গত 1.5 মাসে শরৎ ঘোষালের সঙ্গে তার আলাপ বেশ জমে উঠেছে। শরৎ আইন কানুনের নানান প্যাচ পয়জার শিখিয়েছে ঝিনুককে। শরৎ সম্পর্কে ঝিনুক জেনেছে অনেক কিছু। কোর্টের চাকরিতে আসার আগে স্কুল মাস্টারি করত লোকটা। উস্থির কাছে রামরামপুরে একাই থাকে। বই পড়ে পড়ে হোমিওপ্যাথ ডাক্তার। কোর্টের চাকরিতে তেমন আঠা নেই, তবে পছন্দসই কেস পেলে জান লড়ে দেয়। ঝিনুক জিজ্ঞাসা করল, আপনার আশ্রম খোলা কদ্দূর? শরৎ বলল, সর্বনাশ, ফাঁস হয়ে গেছে প্ল্যানটা। ঠাম্মাদের কাছে এসে এসে আপনারও দেখছি ঠাম্মাদের দশা। সঙ্গ দোষের স্মৃতিলোপ। ঝিনুক ভ্রুকুটি হানল। আপনি নিজেই আমাকে বলেছেন, ঠিক ওই চেয়ারে বসে, আজ থেকে ধরুন গিয়ে দিন 12 আগে। বলেছিলাম বুঝি? তাহলে আপনার নামও যোগ হলো। কিসে?
ডোনেশন লিস্টে মৃণাল মায়ের সঙ্গে কথা হচ্ছিল। যাদের যাদের প্ল্যানটার কথা বলবো তাদের প্রত্যেকের কাছ থেকে ডোনেশন নিতে হবে। ঝিনুক ভুরু কুচকে তাকালো। শরৎ হাত পা নেড়ে বুঝিয়ে চলেছে, ল্যান্ড একটু আছে ঠিকই, কিন্তু শুধু জমিতে তো আর আশ্রম হয় না। নিদেন পক্ষের চালা ঘর চাই, গ্রামে পাকা বাড়ি না হলেও চলবে। যারা ওখানে থাকবে তাদের পাকা ঘরে ঘুমিয়ে আসবে না। ঠাম্মা কত দিচ্ছে? শরৎ যেন ঝিনুকের সুর ধরে ফেলল। আপনি টাকা ডোনেশনের কথা ভাবলেন নাকি? টাকা লোকে দেবে কোন ভরসায়? আমি বা কোন স্পর্ধায় নেব? আপনারা খালি একটু শ্রম ডোনেট করবেন, ব্যাস। ঘর খেদানো মেয়েদের পাশে একটু দাঁড়ানো, 2-4টে অনাথ বাচ্চার জন্য একটু দরদ, অল্প স্বল্প লেখাপড়া শেখানো। কেতাবি নয়, পৃথিবীকে চিনতে শেখে এমন পড়াশোনা। পারলে মেয়েদের সেলাই ফোড়াই। বিশ্ব সংসারে কেউ যে ওদের পাশে নেই সেটা যেন ওরা ভুলতে পারে, এই আর কি। মৃণালিনী চেয়ারে এসে বসলেন। স্বগতোক্তির মতো বিনবিন করে চলেছে, যার সামান্য টাকা জমিয়েছিল সব এখন এভাবে ওড়াবে। মোটেই মৃণালমার কথা কান দেবেন না। উনি নিজে গিয়ে ওখানে থাকবেন বলেছেন, মেয়েদের হাতের কাজ শেখাবেন। শান্তি পাড়াবার ছেলে ঠাম্মা চলে যাবে? যা। মৃণালিনী নিরাসক্ত স্বরে বললেন, এ ঘাটে তো অনেকদিন হলো রে, বড় ভিড় বাড়ছে এখানে। দেখিস না নিচে নোটিশ বোর্ডে আজকাল ওয়েটিং লিস্টে নাম ঝোলে। যারা এখানে আসে তারা সব ওয়েটিং লিস্টের প্যাসেঞ্জার। আবার এখানে আসার জন্য ওয়েটিং লিস্ট। মজাটা ভাব। ঝিনুক বলল, আমার মজা লাগছে না, তুমি কেন চলে যাবে? ধুর পাগলি, যাচ্ছি কোথায়? শেষ কদিন নয় আর একটা ঘাটে নৌকা ভেড়ালাম। ঝিনুকের মুখ আমসি। কোন এক অজ গায়ে চালচুলোহীন এক আধবুড়ো পাগলামিতে এই বয়সে মেতে উঠবে ঠাম্মা? তবে ঠাম্মা যদি মনস্থির করে থাকে তো যাবেই, ঝিনুক জানে। শরৎ বলল, এত ঘাবড়ে গেলে কেন? এখন শুধু গোফে তেল মাখানোই চলছে। এচোরের দেখা নেই তো পাকা কাঁঠাল। তার চেয়ে বরং আপনার কেসের কথা ভাবুন। দিন তো ঘনিয়ে এলো। শুনলাম ওরা আরো বড় উকিল লাগাচ্ছে। জামিনীর দিনও তো নামে উকিল ছিল, তিনি তো থাকছেনই। নতুন যিনি আসছেন তার কাছে ইনি চুনোপুটি। হোমরা ছোমরা বাড়ির মামলা বলে কথা। রবীন্দা বলছিল ডাক্তারটার নাম নাকি বছর 3 আগে শেরিফ হওয়ার জন্য উঠেছিল। হবে, অত খবর রাখি না। না রাখলে চলবে কেন? প্রতিপক্ষের শক্তির আন্দাজ না পেলে কোমর বাঁধবেন কি করে? আমি ঠিক আছি, শুধু রমিতা চৌধুরী যদি গুবলেট না করে, সুপ্রিম কোর্টের 1 নম্বর লয়ারও তাদের শ্রীঘরে আটকাতে পারবে না। শিশুর মুখে বাঘ মারার গপ্প শুনে বড়রা যেভাবে হেসে ওঠে, শরৎ অবিকল সেভাবে হেসে উঠল। পিঠ চাবড়ানোর ভঙ্গিতে বলল, ভালো। কনফিডেন্স উইথ হাফ দ্য ওয়ার। আমার হিসেব মতো রমিতা চৌধুরী পাল্টি খেলেও শুধু আপনার সাক্ষের চড়ে শাস্তি হতে পারে। তেমন করা না হলেও কিছু তো বটেই। তবে আর একটা কথাও আপনাকে কিন্তু মনে রাখতে হবে, আত্মবিশ্বাস অর্ধেক যুদ্ধ হারিয়েও দেয়। জঙ্গল শান্ত থাকলে ভাববেন না জঙ্গল ফাঁকা। বাঘ ঘুমিয়েও থাকতে পারে, অথবা শিকারের প্ল্যান ভাবছে। ভুলবেন না ওদের নখ দাঁত অনেক বেশি হিংস্র। শান দেওয়া। একটা খবর জানেন, আপনার সেই ওসিটি বদলি হয়ে গেছে, ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। সে কি, উনি তো সবে মার্চে এসেছিলেন শুনেছিলাম। আরে বাবা, নবাব চাঁদাদের ধরে ফেললো, কোর্টে করা রিপোর্ট পাঠিয়ে দিল, 15 দিন হাজতে পুরে রাখলো, তার খেসারত দিতে হবে না? অবশ্য রুটিন ট্রান্সফার হতে পারে, পুলিশে এরকম হয় মাঝে মাঝে। ঝিনুকের পলকে মনে হলো ভুতুরে কলটা কথা বলে শরৎকে। থাক, শরৎ খোসান শুনলে ভাববে ঝিনুক ভয় পেয়েছে। কিছুক্ষণ চুপচাপ থেকে প্রশ্ন করলো, আচ্ছা আপনার সেই বউটার কি হলো? ওই 2টো বাচ্চাওয়ালা খরপোশ চাইতে গিয়েছিল,
স্বামী পিটিয়েছে? কেসটার রায় বেরোনোর কথা ছিল না? আর বলবেন না, সে এক কেলেঙ্কারি কাণ্ড। পরশু জাজমেন্ট বেরিয়েছে, 1 বছর জেল হয়েছে লোকটার। বাহ, এ তো সুখবর। শুনে প্রথমটায় আমারও তাই মনে হয়েছিল। শরৎ হাসছে মিটিমিটি। ম্যাজিস্ট্রেটের ঘর থেকে বেরোতে এই বউটার কি গালাগাল আমাকে। খোরপোশ দেয় না, বাচ্চাকে দেখে না, ওই তো বর। সেই বরকে নাকি আমি জেল খাটাচ্ছি। পেটে অন্ন নেই, সিঁদুরের দোহাই পেরে কান্না। একতলা থেকে একটা চেঁচামেচির আওয়াজ ভেসে আসছিল অনেকক্ষণ ধরেই। হঠাৎ আওয়াজ আরো উচ্চ গ্রামে। শরৎ উঠে রেলিংয়ের একধারে গেল। মৃণালিনী বললেন, অনুর গলা, এমন চেল্লায়। কে মাথায় ঢুকিয়েছে ওর ছেলে মেয়ের চিঠি নাকি নিচে অফিসে মেরে দিচ্ছে। এমনি দিন মাসের বোধ ছিল না, এখন সময়ের বোধটাও গেছে। আজ যে পোস্ট অফিস বন্ধ। শরৎ ঘুরে তাকালো। সত্যি কি এ বাড়িতে রবি, সোম, মঙ্গল, সকাল সন্ধে এইসবের কোনো অর্থ আছে মৃণাল মা? আছে বই কি। মৃণালিনী হেসে ফেলেন। এই দেখ না, রোববার বিকেল শেষ হতে না হতেই গোটা দোতলা খালি। সব অফিস করে টিভির সামনে গিয়ে বসেছে, বিজ্ঞাপনও গিলবে। শরতের কালো চোখ ঝিকবিক করে উঠল। যাই বলুন মৃণাল মা, টিভির বিজ্ঞাপন দেখলে এলোম খাড়া হয়ে ওঠে। আপনার মনে হয় না পুরনো দিনগুলো আবার ফিরে আসছে? আজ লিস্ট ফেয়ার স্মেল আনছে বলেই দৌড় লাগিয়েছে শরৎ। আজ চলি। সুশীলামার ঘরে একটা ঢু মেরে স্ট্রেট বাড়ি। বিকেল মরে গেছে। ঝিনুকের দৃষ্টি অনেকক্ষণ ধরেই আম গাছে স্থির। নিষ্ফলা গাছের ডালে ডালে পাখিদের গৃহে ফেরার উল্লাস। শব্দটা কান পেতে শুনছে ঝিনুক। শুনতে শুনতে আচমকা মৃণালিনীর হাত চেপেছে। তোমার কখনো একা লাগে না ঠাম্মা? মৃণালিনী ঝিনুকের হাত ধরেই উঠে দাঁড়ালেন। ঘরে চল। 3টে খাট, 3টে ছোট ছোট কাঠের টুল, প্রতিটি খাটের পাশে একটা বেটে আলমারি। আলমারির গা বেয়ে উঁচু করে সাজানো তোরঙ্গ। দেওয়ালের খাঁজে কাঠের র্যাকে আয়না, কাপড় ঝোলানোর আলাদা আলাদা দড়ি। ঠাকুরের আসন, সদ্য কলি ফেরানো দেওয়ালে পেরেক গজালের জঙ্গল। জঙ্গল থেকে ঝুলছে 3 বাসিন্দার ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামীরাও। মালপত্র ঠাসা ঘরে হাঁটা চলার জায়গা নেই। মৃণালিনী ধূপ জ্বালিয়ে ঠাকুরের সামনে আসন পিড়ি হয়ে বসেছেন। প্রতিদিন সন্ধ্যা নামলে মিনিট 5 ধ্যানে বসা তার দীর্ঘকালের অভ্যাস। ঝিনুক জানে ঠাম্মার ঠাকুর দেবতায় তেমন আস্থা নেই, তবু ওই ধ্যানে বসা কেন? হয়তো নিজের সঙ্গে নিজে কথা বলার জন্যই। মূর্তিটা হয়তো উপলক্ষ। ঝিনুক দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখছিল। বেশিরভাগই রং জ্বলা, ঝাপসা ঝাপসা। মৃণালিনীর ভাগেও দেওয়ালেও একটা বড় গ্রুপ ফটো। এই ছবিটা শুধু ঠাম্মার কাছেই আছে। ঠাম্মা, দাদু, মা, বাবা, কাকিমণি, কাকিমা আর ছোট 5 বছরের গলা ফোলা ঝিনুক। কাকার বিয়ের ঠিক পরপরই তোলা। চারু মার্কেটের বাড়ির বারান্দায়। সেই স্বপ্নে দেখা বারান্দা। ওই ছবির সব চেহারা এখন বদলে গেছে। মা এখন অনেক ভারিক্কি, কাকিমা শীর্ণ, কাকামণির প্রাণবন্ত মুখটা একদম বুড়োটে। বাবার চেহারা প্রায় একই আছে, তবু যেন ছবির মানুষটা বাবা নয়। সময়ের একই ব্যবধান একই ছবির মানুষদের কত ভিন্ন ভিন্নভাবে বদলে দিয়েছে। সময়ের গতি যদি উল্টো দিকে বইয়ে দেওয়া যায়, তবে কি ছবির চেহারা আর ফিরতে পারবে সকলে? ঝিনুকের গা শিরশির করে উঠল। মৃণালিনীর ধ্যান ভেঙেছে। এই, তুই চা খাবি? না। ঝিনুকের গলা কেন যেন ধরে এলো। তুমি একটু আমার পাশে বসো তো। খা না, তাহলে আমারও একটু নেশা করা হয়। মৃণালিনী ব্যস্তভাবে বেরিয়ে গেলেন ঘর থেকে। ঝিনুক বারান্দায় এসে দাঁড়ালো। পিছনের ঘর থেকে আলো পড়ে শুনশান বারান্দায় একটা অংশ উজ্জ্বল, বাকিটা আবছায়া রহস্যময়। মৃণালিনী 2 কাপ চা নিয়ে ফিরলেন।
এবারের প্রত্যেক সক্ষম বৃদ্ধাই নিজের কাজ নিজে করেন। রান্না বান্না ঘরদোরের কাজও যৌথভাবে হাত লাগান সকলে, রোগীর সেবাতেও। এই নিয়ম মৃণালিনীরই তৈরি করা। বেতের চেয়ারে পাশাপাশি বসেছে দুজন। ঝিনুক মৃণালিনীর কাঁধে মাথা রাখল। আবার সেই সুবাস। তূর্ণির ঝিনুকের এই ঠাম্মাকে দেখেনি, বেচারা। ঝিনুক বলল, তূর্ণির এর মধ্যে একদিন তোমার সঙ্গে দেখা করতে আসবে। সে আর এসেছে। তুই নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছিস, নিশ্চয়ই বলেছিস বুড়িটা বড় খুব রাগী, দজ্জাল। তুমি আর রাগী দজ্জাল কোথায়? ঝিনুক স্বরে প্রচ্ছন্ন বিষাদ। ওইসব বিশেষণ তো লোকে আমাকেই দিচ্ছে আজকাল। মৃণালিনী ঝিনুকের মাথায় হাত রাখলেন। বালাই ষাট, আমার এত সুন্দর নাতনিকে কে কথা বলে? হ্যাঁ, সবাই বলছে, স্কুল বলছে, বন্ধুরা বলছে। শুধু তাই নয়, বলছে আমার ভেতর নাকি বেটা ছেলে ভাব এসেছে। তোর নিজের কি মনে হয়? জানি না, আমি কি বদলে গেছি ঠাম্মা, নাকি সবাই ভুল বলছে? ভুল কেন বলবে? মৃণালিনীর হাসি নিভে এলো। যতটা দেখতে পায় তাই দিয়ে বিচার করে। জলের মাছ যেমন জলের বাইরে মুখ তুললেও চতুর্দিক সম্পূর্ণ দেখতে পায় না, আমরাও সেরকম। আঁশের মতো সংস্কার লেগে আমাদের গায়ে। আর সংসার হলো সেই জল যেখানে আমরা মাছেদের মতো খেলে বেড়াই। রোজ যা দেখছি তার বাইরে কিছু দেখলে আমরা সেটাকে মানতেই পারি না, গন্ডারের মতো তেড়ে যাই। নিজেদের সংস্কার নিয়ে দেগে দিয়ে বলি, এটাকে বলে পুরুষালী, এটাকে বলে মেয়েলি। জোয়ান অফ আর্কের গল্প পড়িসনি? যাদের জন্য লড়াই করলো তারাই তাকে পুড়িয়ে মারল। টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাস। চিনচিনে জমাট কষ্টটা কমছে আস্তে আস্তে। ঝিনুক বলল, আমি তো জোয়ান অফ আর্ক নই ঠাম্মা, আমি একটা অতি সাধারণ মেয়ে। আমার মা বলে আমি বেটা ছেলের বাপ। বাবা তো চাই না আমি নিজের ইচ্ছে মতো এগিয়ে যাই। বাবা মা কি ছেলেদের জীবন ঠিক করে দেওয়ার মালিক? তারা একটা দূরত্ব অবধি বড়জোর রাস্তা দেখাতে পারে। প্রত্যেকের নিজের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা আছে। মৃণালিনীর গলা কর্কশ শোনালো। আমার ছেলেরা তাদের মতো হয়েছে, তাদের নিজেদের ইচ্ছে। আর তুই মেয়ে বলেই যেটা তুই ঠিক ভাবছিস সেটা করা তোর জোর থাকবে না। মনে রাখবি, তুই যা, তুই ঠিক তাই। নিজের কাছে পরিষ্কার থাক, তাই সব। তুমি ঠাম্মা নিজের কাছে পরিষ্কার থাকতে পেরেছ চিরদিন? পারলে কি আর আমার সন্তানরা একই গণ্ডিতে জীবন কাটিয়ে দিতে পারত? আমার ভেতরেও নিশ্চয়ই শুধু ফাঁক ছিল। ঝিনুক চুপ করে রইল। জীবজগতের সবাই নিজের তৈরি গর্তেই সেদিয়ে থাকতে চায়, কজন আর বেরোতে পারে? মৃণালিনী নাতনির কাছে টানলেন। তোর তূর্ণির কি বলে? সে কি চায়? দমকা বাতাসে আম গাছের পাতাগুলো কেঁপে উঠল। আলো পড়ে সিক্ত পাতার চিকচিক করছে এখানে সেখানে। ঝিনুক দুদিকে মাথা নাড়ল। জানি না ঠাম্মা। ভর দুপুরে দিনটা হঠাৎ হারিয়ে গেল তূর্ণিরের। বেলা 12টা নাগাদ ফ্যাক্স মেসেজ। ডিরেক্টর বোর্ডের 1 নম্বর কাল রাত্রে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন ব্যাঙ্গালোরে। খবরটা আসার পর থেকেই অফিস জুড়ে চাপা ছুটির মেজাজ। ছোট্ট একটা কন্ডোলেন্স মিটিং সেরে যে যার ব্যাগ ঝোলা গোছাতে শুরু করেছে। কিন্তু হায়, তূর্ণির এখন এই আলটপকা আসমান থেকে ঝরে পড়া হিসেবের বাইরের দিনটা নিয়ে কি যে করে। টেবিলে বেশ কিছু অ্যাকাউন্টসের কাজ জমে আছে। কাগজপত্র নিয়ে কম্পিউটারের সামনে বসলে হুশ করে পার হয়ে যেত দিনটা। তবে আজকের পক্ষে সেটা বোধহয় বাড়াবাড়ি হয়ে যাবে। নিলাম টয়লেট থেকে কাজ ঘেরা কিউবিকল এ ফিরল।
যে কোনো ছুটি পেলেই সে খুশিতে রঙিন হয়ে ওঠে। কাঁধের দোপাট্টা গোছাতে গোছাতে টেবিলের কিছু ফাইল কাগজ ড্রয়ারের চালান করলো নিলাম। তারপর তুর্নিরের দিকে ঘুরেছে। হাই তুর্নির, আর কি, চলো কাটি। নিলামের চকচকে বাদামি চোখে চোখ রাখলো তুর্নির। কাটতে তো হবেই, কিন্তু যাই কোথায় বলো তো? যেখানে খুশি যাও, জাহান্নামে যাও। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে ঝাঁপ কাটো, ব্রিগেডে গড়াগড়ি খাও, ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়ায়। নিলাম তুরন্ত বাংলা বললেও মাঝে মাঝে সঠিক শব্দ খুঁজে পায় না। তখন হাতের মুদ্রাই তার মনের ভাব। তার দুহাত নাড়াচাড়া দেখে তুন্নি বুঝতে পারলো তাকে ভিক্টোরিয়ার মাথায় হামা টেনে উঠে যেতে বলছে নিলাম। তুর্নির হেসে ফেলল। দেন চূড়ায় ওঠার পর হ্যাভ ফান উইথ দ্যাট কালো পরি। কালো পরিই বা কেন? তোমার তো একটা পরি আছেই, ব্রেভ অ্যান্ড বিউটিফুল। রিং হার আপ। তুর্নিরের মনেও সেরকম একটা ইচ্ছা খেলছিল। নিলামের সামনে অবশ্য নিজেকে নিষ্প্রিয় রাখলেও সে নয় আমার একটা বন্দোবস্ত হতে পারে। তুমি কি করছো? সোজা জয়ের অফিসে গিয়ে টেনে বার করবো ওকে, দেন মুভি টু এনিথিং। নন্দনে কি চলছে? নো আইডিয়া। কিন্তু ম্যাডাম, তোমার বর যদি না বেরোয়, ঘাট ধরে টেনে বার করবো। না বললে টেয়ারিং অফ দুঙ্গি উস্কো। যাকে নাকি আমার সঙ্গে তোমার গার্লফ্রেন্ডকেও ডাকো, গঙ্গার ধারে স্কুপে জমিয়ে আড্ডা মারা যাবে। না থাক, 2 is company, 4 is rally। बात मत बनाओ, शादीर 1 বছর बाद 2 is company আর থাকে না यार। सच बोलो, তোমারই গার্লফ্রেন্ড अकेला পাওয়ার জন্য দিল হুম হুম করছে। তুর্নির কাঁধ ঝাঁকালো, যার উত্তর হ্যাঁও নয় নাও নয়। বাই। নিলাম টুকুস করে চোখ টিপে উড়ে যাচ্ছে। তুর্নির প্যাট প্যাট করে নিলামের দোদুল্যমান নিতম্বের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। পাশের কিউবিকলতে সান্নাল হুটহাট করে টেবিল গোছাচ্ছে। বিয়ের পর থেকে অফিসে 1 মিনিট বাড়তি সময় থাকতে রাজি নয় ছেলেটা। আগে তুর্নির বললেই 8টা 9টা অবধি কাজ করত, এখন সারাক্ষণ বাহানা, গুলগাপ্পি। নিজের মনে হাসলো তুর্নির। হাসি হাসি মুখে ঝিনুকদের নম্বর ডায়াল করেছে। নরম গদি মোড়া চেয়ারে ছেড়ে দিয়েছে শরীরটাকে। ও প্রান্তে ঝিনুকের মা। কে তুর্নির? এ মা, ঝিনুক এই মাত্র বেরিয়ে গেল। কোথায় গেছে জানেন? সে কি আর আজকাল কাউকে বলে বেরোয়? তার এখন লম্বা লম্বা পা। শুধু বলে গেল বিকেলে ফিরবে। তোমার নাকি আজ সন্ধেবেলায় আসার কথা। হ্যাঁ, সেরকমই একটা কথা হয়েছিল। শুনেছ তো, ওর বন্ধু নীলাঞ্জনা পরশু বোস্টন চলে যাচ্ছে। কি তাড়াতাড়ি পাসপোর্ট ভিসা করে ফেললো। বর নিয়ে কাল দেখা করতে এসেছিল। তা ঝিনুক নেই, আমার সঙ্গে বসে বকবক করে গেল। বরটা যেন কেমন ক্যাবলা ক্যাবলা। কি করে যে ও দেশে গেল। তোমার সঙ্গে আলাপ হয়েছে? সুজাতা টেলিফোনে কথা বলার সময় উত্তরের প্রত্যাশায় থাকে না। যত কথা আছে সব একসঙ্গে বলে ফেলবেই। পিকপিক করে এক্সচেঞ্জ থেকে ঘন্টা বাজিয়ে গেলেও সে বলেই চলেছে, এই জানো তো, তোমার এনে দেওয়া অ্যাডেনিয়ামটা আর কি সুন্দর লাল ফুল এসেছে। ঠিক লাল নয়, গোলাপি গোলাপি। তবে যাই বলো, গাছের তুলনায় ফুলগুলো বড্ড বড়, বেমানান লাগে। আর ওই এক মানুষ আছে ঝিনুকের বাবা, কিছুই জানে না, বোঝে না। কোথায় কার কাছে শুনেছে অ্যাডেনিয়ামের ফুল নাকি টকটকে লাল হয়। তুর্নিনের অসহ্য লাগছিল। 4-5 দিন দেখা না হলেই এত বেশি কথা জমে যায় ভদ্রমহিলার। সে প্রায় অভদ্রভাবে সুজাতাকে থামাতে চাইল। ঠিক আছে, গিয়ে শুনবো, এখন রাখি। আরে আরে, 1 সেকেন্ড। তুমি আজ রাসেল স্ট্রিট থেকে একটা বার্ড অফ প্যারাডাইস এনে দেবে। ঝিনুক বলছে ওটা নাকি টবে হয় না। আমি করে দেখিয়ে দেব। আনবে? দেখি যদি পাই। তুর্নির টুক করে নামিয়ে রাখলো রিসিভারটা। উফ, কি বকবক কি বকবক। সকাল থেকে দিনটা আজ যা যাচ্ছে। বাড়ি থেকে বেরোনোর আগে দিদির সঙ্গে একচোট হয়ে গেল। বিয়ে দিয়ে পার করা হয়েছে তোকে, থাক তুই বর বাচ্চা নিয়ে তোর সংসারে।
তা নয় যখন তখন বাপের বাড়ি এসে হামলা। খবরদারি। মৌলারি থেকে রোজ একবার ছুটে আসে ঢাকুরিয়ায়। মা, ওই হলুদ পর্দা আবার টাঙিয়েছ কেন? ঘরের রঙের সঙ্গে মোটেই মানাচ্ছে না। বাবা, তুমি মোগলাই খাচ্ছ যে? তোমার না কাল অম্বল হয়েছিল? ডিসগাস্টিং। তূর্ণিরকে তো মোটেই পাত্তা দিতে চায় না তনিমা। মাত্র 5 বছরের বড়, তাতেই যা কাটতারি। সকালে আজ কথা নেই বার্তা নেই, হঠাৎ এসে হম্বিতম্বি। বাবাকে নিয়ে বিকেলে ডাক্তারের কাছে যাবি, ধর্মতলা স্ট্রিটে। ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, ঠিক 4টে। নিজে উনি যাবেন জামাইবাবুর কোন বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেতে। তূর্ণিরকে ওর হুকুম তামিল করতে হবে। তূর্ণির যত বোঝায় বাবার তেমন কিছু হয়নি। চাকরি ফুরোবার আগে গোল্ডেন হ্যান্ডশেক হলে সকলেই ওই রকম একটু ভেঙে পড়ে। বাবার অসুখ শরীরে নয়, মনে। সাইকোম্যাটিক কেস। বিনা কারণে বুক ধরপড়। পান থেকে চুন খসলে নাগারে ট্যাক ট্যাক ঝুপুত করে বুড়োটে মেরে যাওয়া, সবই সিমটম। আরে বাবা, পুরুষ মানুষের কাছে চাকরি হলো লাইফ ফোর্স। মেয়েরা তা বুঝবে কি? কিছু নিয়ে তো থাকতে হবে মানুষটাকে। মেয়েদের মতো তো আর ঘর মোছা, বাসন মাজা, রান্না বান্না নিয়ে সারাদিন পড়ে থাকতে পারবে না। মার তো সরকারি চাকরি করা নয়, উলবনা আর পরনিন্দা পরচর্চার চাকরি। মেয়েদের সার্ভিস লাইফ আর ছেলেদের সার্ভিস লাইফে আকাশ পাতাল তফাৎ। নিলাম যে নিলাম, সেও তো ফাঁক পেলে মার্কেটিং এর লিস্ট তৈরি করছে। তূর্ণিরের এসব যুক্তি মানবে তার দিদি? তাহলেই হয়েছে। সোজা বলে দিল, কথার প্যাচ ছাড়। সংসারের কোনো দায়িত্ব নিতে চাস না সেটাই বল। তারপরে জোর ঝগড়া। তূর্ণির বলল, আমার সময় নেই। আমি তোমার মতো 9 মাস ছুটির চাকরি করি না। আমার অফিসে ডিসিপ্লিন আছে, হুট বললেই বেরিয়ে পড়া যায় না। করিস তো চোখ বিয়োগ আর খাতায় লেখার কাজ, তার এত ফুটুনি কিসের রে? তোর কলেজে পড়ানোর চাকরি থেকে অনেক বেশি রেসপন্সিবল কাজ। গোটা হেড অফিসের অ্যাকাউন্টস সামলানো এই শর্মা, বুঝলি? আর আমি অফিসে কি করি না করি তা নিয়ে তুই কথা বলার কে? আমার টাইম নেই, আমি যেতে পারবো না, ব্যাস। তুই আমাকে জিজ্ঞাসা করে অ্যাপয়েন্টমেন্ট করেছিস? অন্যের বাড়ি এসে ফোপর দালালি করতে তোর লজ্জা করে না? অন্যের বাড়ি মানে? এটা আমারও বাড়ি। ভাগ, যতদিন বিয়ে হয়নি ততদিন তোর বাড়ি ছিল। এখন যা, বরের ঘর সামলাগি যা। বুবাইয়ের পড়াশোনা দেখ, বিজনদার শরীর স্বাস্থ্যের খবর রাখ, ভালো মন্দ রান্না বান্না কর, আর মাঝে মাঝে কলেজে গিয়ে মাইনেটা তুলে নিয়ে আয়। তোদের প্রিন্সিপালের তো আবার মেয়ে দেখলেই নাল পড়ে। ক্লাস তো তোদের না নিলেও চলে। ফের যদি তুই এখানে এসে দালালি মারিস, কি করবি তুই? হ্যাঁ, অসভ্য কোথাকার। ঝিনুকের মতো একটা সেন্সিটিভ মেয়ে কি করে যে তোকে স্ট্যান্ড করে! পিত্তি জ্বালানো কথা। মা মাঝখানে এসে না পড়লে হয়তো ছোটবেলার মতো চুরোচুরি হয়ে যেত আজ। দিদিটা ভাবে কি, ঝিনুক যে একটা সাহসী কাজ করে ফেলেছে তা কি তূর্ণির জানে না? নাকি তূর্ণির কম আনন্দ পেয়েছে তাতে? তূর্ণির মোটেই মধ্যযুগীয় বর্বর পুরুষ নয়। একটা মেয়ে কর্তৃত্বকে সে মন খুলে হাততালি দিতে জানে। এই অফিসে সবাইকে সে গর্ব করে বলে বেড়ায়নি ওই শ্রবণা সরকার তার নিজস্ব নারী। ঝিনুকেরও বলিহারি, তোর কি দরকার ছিল নাচতে নাচতে আমাদের বাড়িতে এসে স্কুলের মেডেল দেখানো? এমনিতেই তো গুন্ডা দমন করে তোর দর হেভি হাই। আগে কানই পাতা যেত না, মাঝে কথাটা থিতিয়ে এসেছিল, আবার শুরু হয়ে গেল। প্রাইজ পেয়েছে, তাই নিয়ে তূর্ণিরকে উঠতে বসতে খোঁচা মারা কেন? বাবা, যতই তূর্ণিরকে খোঁচাও আর যতই ঝিনুকের গ্যাস দিয়ে বান্দ্রেরি পাল করে তোলো, একটা কথা তো ভুললে চলবে না, বিছানাতে ঝিনুক তূর্ণিরের নিচেই থাকবে। তূর্ণির টান টান হলো। বাড়ি থেকে বেরোতেই আরেক কিস্সা, আরেক দফা মাথা গরম। ভদ্রলোকের মতো লাইন দিয়ে শেয়ারের ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। চোখের সামনে একটা ধুতি পরা মাঝবয়সী ভিজে বেড়াল বেলাইনে শট করে উঠে বসল ট্যাক্সিতে। তূর্ণিরের জায়গায় বেদখল। তূর্ণিরও ছাড়বে না, লোকটাও গ্যাঁট।
একবার টুর্নির টান মেরে দরজা খোলে, লোকটা ঘচাত করে বন্ধ করে দেয়। বেটা ভিজে বেড়ালটা তূর্ণিরকে টেনে নামাতই। ট্যাক্সি ড্রাইভার ভট করে বলে বসলো, ধুর মশাই, ট্যাক্সির গেট নিয়ে মাস্তানি মারছেন কেন? যান যান, পরের গাড়িতে আসবেন। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে হুক্কা হুয়া, আরে ছাড়ুন না মশাই, যেতে দিন, ফালতু ঝামেলা পাকিয়ে সবার লেট করাচ্ছেন কেন? পিছনে তো আর একটা এসে গেছে, উঠে পড়ুন না। তূর্ণিরকে ঘাড় নিচু করে পরের ট্যাক্সিতে উঠতেই হলো। শালা নেলসন অ্যান্ড বেরির অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, 27 বছর টকবকে সিএ তূর্ণি মজুমদার, বিলকুল হিন্দি ফিল্মের বোকা ভিলেন মনে গেল। অফিসেও 7 মিনিটের ওপর লেট। এত কিস্সা চটকে যে অফিস আসা, সেই অফিসেও আজকের মতো চৌপাট। শ্রীমতী বাচেন্দ্রী পালও বাড়ি থেকে ভ্যানিশ, কাহা তক ভালো লাগে। তূর্ণির টেবিলের কম্পিউটারের দিকে তাকালো। সবজে পর্দায় আবছা ভেসে রয়েছে তার মুখ। মুখের পিছনে সার সার কিউবিকলের ছায়া, খসখস টাঙানো কাচের জানলা, জানলার কোলে এয়ার কুলার। তূর্ণির যন্ত্রগগনের চোখ দিয়ে দেখছে চতুর্দিক। অফিস প্রায় ধুধু। মোলায়েম হিমেল সুখ অলসভাবে গড়াচ্ছে কাচের খোপে ভরা প্রকাণ্ড হলঘরে। এই পরিবেশে কাজ ছাড়া বসে থাকলে আপনা আপনি চোখ বন্ধ হয়ে আসে। মিহি তন্দ্রায় গন্ধটা নাকে এসেছিল তূর্ণির। শালফুলের গন্ধ, মিষ্টি কিন্তু ঝাঝালো। ধোঁয়া ধোঁয়া বাতাসের আড়াল সরিয়ে ক্রমশ স্পষ্ট হচ্ছে পিচ ঢালা রাস্তা। কোটি কোটি সাদা শাল ফুলের আদিগন্ত বয়ে যাওয়া রাস্তায় কালো রঙে নিশ্চিহ্ন প্রায়। রাস্তা ধরে চঞ্চল বালিকা হয়ে ছুটছে ঝিনুক, ছুটছে ছুটছে আর শাল ফুল কুড়োচ্ছে। আঁচল ভরা ঘ্রাণ নিয়ে তূর্ণিরের সামনে এসে দাঁড়ালো ঝিনুক। সুখের উত্তেজনায় তার নাকের পাটা কাঁপছে তীর তীর। থুতনির খাঁজে ছোট্ট চিবুকে ঘন আঁখি পল্লবে বাষ্পবিন্দু। তূর্ণির ছুতে গেল ঝিনুককে। ঝিনুকের মুখমণ্ডলে এ কিসের কণা? শ্বেত, কামনা, নাকি শাল ফুলের রেণু? ঘন নীল আকাশে ছায়া ফেলেছে ঝিনুকের চোখের তারায়। মেসাঞ্জরের হৃদ দুটি মনিতে ঢিল ঢিল। কে যেন শব্দ করে কেশে উঠল। ভেঙে চুরমার গোটা দৃশ্য খান খান। রাস্তা নেই, রাস্তার দুপাশে অনন্ত শালবন উবে গেছে। তূর্ণির চমকে চোখ খুলল, বুক ভরে জোর জোর নিঃশ্বাস টানল কয়েকবার। না, শালফুলের গন্ধও নেই। চারিদিকে শুধু বিদেশি রুম স্প্রের রাসায়নিক সুবাস। আবার শ্বাস টানল। কলেজ জীবনের দৃশ্যটা কেন আজ অফিসেও এসে হাঁটু গেড়ে বসলো? ছোট্ট একটা আড়মোড়া ভেঙে টয়লেটে গেল তূর্ণির। মুখে ঘাড়ে জল দিল ভালো করে। এবার এবার সে করেটা কি? তার খুব একটা নিজস্ব বন্ধু বান্ধবও নেই। বড়জোর ডালহৌসির পাড়ায় সৌম্য বা অনিশের অফিসে যাওয়া দিতে পারে। সে নিজে অফিসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসে না। গত সপ্তাহে সৌম্যর অনুরোধে দুপুরে রেস্তোরাঁয় খেতে বেরোতে রাজি হয়নি। তার কি উচিত অন্যের অফিসে গিয়ে আসর জমানো? অফিসের টয়লেটেও মনের চিন্তায় প্রতিফলন মুখে পড়তে দেয় না তূর্ণির। তার সূক্ষ্ম ধারণা আছে, হয়তোবা আয়নাটাও অদৃশ্য গোয়েন্দার হয়ে ম্যানেজমেন্টকে পৌঁছে দেবে তার প্রতি মুহূর্তে চিন্তার ডেটা। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমসের সেই টয়লেটের মতো। প্রসন্ন মুখভঙ্গি করে তূর্ণির আয়নার দিকে তাকাতে চাইল। ভঙ্গিটা ঠিক হলো না যেন। ফরে চেঞ্জ বাড়ি ফেরা মন্দ কি? 10-20 মিনিট গড়িয়ে বাবাকে ডাক্তারের কাছে নিয়েই গেল। নিজের কিউবিকলে ফিরতে গিয়ে দাঁড়াতে হলো তূর্ণিরকে। বেয়ারা ফিনান্স ম্যানেজমেন্টের ডাক পাঠিয়েছে। আশ্চর্য, রজত রায় এখনো যায়নি। তূর্ণিরকে দেখে রজত হৈ হৈ করে উঠল। আরে মজুমদার, এসো এসো, কদিন ধরে তোমাকে ফাঁকায় ডাকবো ভাবছিলাম, আজ চান্স এসে গেল, বসো। তূর্ণির ভুরু তুলল। এনি প্রবলেম স্যার? বালাসরের অ্যাকাউন্টসের ঝামেলাটা তো মিটে গেছে। আই নো। রজত সিগারেট ধরিয়ে কিং সাইজ প্যাকেট এগিয়ে দিল তূর্ণিরের দিকে। ওসব কিছু না। তূর্ণির বড় একটা সিগারেট খায় না, তবু ধরালো। দেন। তারা কিসের, বসো। রজত তূর্ণিরের চেয়ে বছর 15 বড় হলেও তাদের সম্পর্ক বেশ খোলামেলা। এই অফিসে পুরো আমেরিকান কায়দায় চলে। বয়েজ স্ট্যাটাস এই নিয়ে তেমন কোনো ছুটমার্ক নেই।
রজত তলল গলায় বলল, কফি চলবে? তূর্ণির কাঁধ ঝাঁকালো। বেল বাজিয়ে বেয়ারাকে কফির অর্ডার দিল রজত। তারপর রিভলভিং চেয়ারে আয়েশ করে বসেছে, দু হাতলে হাত বিছিয়ে। ঘরের বাতানুকূল যন্ত্র ছিনছিন ঠান্ডা ছড়াচ্ছে। এমন উগ্র শীতল কক্ষেও রজতের জামা 2-3টে বোতাম খোলা। একটু বেশি মদ্যপান করে বলে তার গরম বোধহয় বেশ চড়া। ধীরে সুস্থে কথা শুরু করলো রজত। তোমার জন্য একটা খবর আছে, সিক্রেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। তুরিরের শির দ্বারা সোজা হলো। রজত চোখ চিপল। তোমার বেটার হাফ চলে গেছে, নীলামদি ইরোটিকা? অনেকক্ষণ তরুণীর হাসার চেষ্টা করলো। তুমি লাকি আছো মজুমদার, ওরকম একটা ভ্যালাপচুয়াস লেডির সঙ্গে ঘর শেয়ার করছো। অলমোস্ট 10 hours a day। তরুণীর রজতকে দেখছিল। রজত যথেষ্ট ঝানু লোক, তার ভারী মুখে সহজে কোনো প্রতিক্রিয়া ফোটে না। হাসতে হাসতে বলছে, জানো, ওরকম একটা বেড পার্টনার পেয়েও ওর বরটা একটা অন্য ফিরে ছেলে নিয়ে ঘোরে। এই কথা বলার জন্য ডেকেছে রজত? তূর্ণির অবাক হওয়ার ভান করলো। তাই নাকি? স্ট্রেঞ্জ। রজতও দেখছে তূর্ণিরকে, মাপছে। সে অবলীলায় মেয়েদের নিয়ে অশ্লীল আলোচনা চালাতে পারে। অন্য সময় হলে তূর্ণির মজা পায়, এক আত্মা রসিকতাও করে। আজ একটু অধৈর্য বোধ করছিল। রজত হঠাৎ ভাবলেশীন মুখে বলল, সেই বাইরে যাওয়ার ব্যাপারটা মনে আছে মজুমদার? তূর্ণির হৃৎপিণ্ড তরাম করে লাফিয়ে উঠছে। আছে। তোমার চান্সটা ব্রাইট হয়েছে। মিস্টার জোন্স ওয়াজ অল প্রেইজ ফর ইউ। তোমাকে দেখে চোখে লেগে গেছে। কি হে, চান্স পেলে যাবে তো? অপ্রত্যাশিত আনন্দ সংবাদে তূর্ণির বাক্যহারা। কলের পুতুলের মতো মাথা নেড়ে চলেছে। ক্যালিফোর্নিয়ায় 3 বছর। হাউ ইজ দ্য আইডিয়া ম্যান? গলা ফাটিয়ে চিৎকার করে উঠেছে ইচ্ছা হলো তূর্ণিরের। দ্যাটস মাই ড্রিম স্যার। প্রবলেম একটাই। রজত জামার আর একটা বোতাম খুলে দিল। ওই নির্লোম বুকের অনেকটাই উদ্ভাসিত। আচ্ছা মজুমদার, নীলাম নাকি টয়লেটে বহুক্ষণ সময় কাটায়? রিসেপশনের নীনা বলছিল। রজতের নারী দোষের কথাও এই অফিসের সবাই জানে। নীলাম সম্পর্কে ইদানিং তার আগ্রহ খুব বেড়েছে, হয়তো পাত্তা পায় না বলেই। তূর্ণি দায় সারা জবাব দিল, আমি ঠিক নোটিস করিনি। দ্যাটস দ্য গুড থিং ইউ নো। এই জন্যই আমি তোমাকে বেশি পছন্দ করি, কুরুভিলার থেকেও। রজত কফিতে চুমুক দিল। হ্যাঁ, যা বলছিলাম, প্রবলেম হলো ডাইরেক্টর পার্সোনাল কুরুভিলার কিরকম রিলেটিভ হয়। খুব ক্লোজ নয়, কিন্তু লতায় পতায় একটা ফ্যামিলি টাইপ হয়। তূর্ণির নিভে গেল সামান্য। এ তথ্য তার জানা ছিল না। রজত কলে পড়া ইঁদুর দেখে যেমন মজা পেয়েছে, আরে চেয়ার আপ, কুরুভিলা মেনানকে খুব ধরেছে। বাট আই ডোন্ট থিঙ্ক হি ক্যান উইন। আমি আমার সমস্ত ওয়েট তোমার জন্য ফেলবো, বিকজ কুরুভিলার থেকে তুমি অনেক বেশি সিনসিয়ার। যেতে হলে তুমিই যাবে। থ্যাংক ইউ স্যার। তূর্ণি নিজেকে যথাসম্ভব সামলে ধীরে ধীরে কাপে চুমুক দিল। ভয়ে ভয়ে বলল, আমি কি তবে বাড়িতে বলতে পারি আই অ্যাম সিলেক্টেড? বলবে বলবে, গ্র্যাজুয়ালি ভাঙবে। রজত হেসে উঠল। আমি যখন ফার্স্ট স্টেটসে যাই ইন দ্য ইয়ার 1976, জানো আমি আমার বউকে কিভাবে সারপ্রাইজ দিয়েছিলাম? তখন মাই বউ ওয়াজ মাই গার্লফ্রেন্ড। কি করেছিলাম জানো? 3 বন্ধুকে সঙ্গে করে সোজা ওকে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে হাজির করলাম। রুনা তো ঘাবড়ে একসা, বলে বাবাকে বলে আসিনি কি করে বিয়ে করব। আমি স্ট্রেট চিঠিটা সামনে ফেলে দিলাম। যখন ওর ঘোর কাটলো তখন সই কমপ্লিট। রুনার অবশ্য পাসপোর্ট ভিসা পেতে একটু দেরি হয়েছিল, বাট দ্যাট ওয়াজ আ রিয়েল হানিমুন। একটা নতুন দেশ, ডিসেম্বর মাস, ক্যালিফোর্নিয়া, সারা দিন রাত স্নোফল চলছে। বড় পড়াটা যে কি রোমান্টিক, শিমুল তুলোর মতো, ব্লু মুন। বাই দ্য বাই, তুমি বিয়ে করছো কবে? বলতে বলতে রজত আচম্বিতে উঠে দাঁড়িয়েছে। 1 মিনিট আসছি বলেই অ্যাটাচ টয়লেটে ঢুকে গেল। তূর্ণিরের চোখের সামনে ক্যালিফোর্নিয়া। কাছের ঘরে বসে তুষারপাত দেখছে তূর্ণির। গায়ের খুব কাছে ঝিনুক,
ঝিনুক দুপুর রাত্রি ছেড়ে যাচ্ছে। শাল ফুলের গন্ধে ভরে গেল ক্যালিফোর্নিয়া। প্যান্টে জিবার আটকাতে আটকাতে ফিরল রজত। সুগারটা বোধহয় বেড়েছে মজুমদার, চেক আপ করাতে হবে। তূর্ণি শুনতে পেল না। রজত ঘুরোনো চেয়ারে বসে পাক খেয়ে নিল একটা। তোমার গার্লফ্রেন্ডের কি যেন নাম? আরে খুব ফেমাস নাম, নিউজ পেপারে বেরিয়েছিল। তূর্ণি স্বপ্নের ঘরেই উত্তর দিল, শ্রবণা। হ্যাঁ হ্যাঁ, শ্রবণা। আচ্ছা, শ্রবণা মানে কি মজুমদার? এনিথিং রিলেটেড টু হিয়ারিং? তূর্ণি হেসে ফেলল। না না, শ্রবণা একটা নক্ষত্রের নাম। তাই বুঝি? ভেরি অ্যাপ্রোপ্রিয়েট নেম। সত্যি সি ইজ দ্য স্টার। আমি বোধহয় তোমার সঙ্গে ওকে একদিন দেখেছি, নিউ এম্পায়ারের দোতলায়, ঠিক না? আপনার মেমোরি তো দারুণ। কতদিন আগে দেখেছেন এখনো মনে আছে? কম্পিউটার মেমোরি, ডিটেল ডেসক্রিপশন নিতে পারি। ভেরি সুইট লেডি, চার্মিং অ্যান্ড স্মার্ট অলসো, ডেয়ারিং। রজত হাসতে হাসতে আবার চোখ টিপল। ফিগারটা ভালো, ইউ আর এ লাকি ডগ। শেষ সঙ্গীতটুকু ভালো লাগলো না তূর্ণীরের, তবু মুখে বলল, থ্যাংক ইউ স্যার। রজত ঝুঁকল তূর্ণীরের দিকে। তার মুখ অকস্মাৎ গম্ভীর। লেটস কাম টু দ্য পয়েন্ট। ঝোপে চারে লাঠি চালিয়ে লাভ নেই। শোনো, ফিনান্স ডিরেক্টর একটা প্রপোজাল আছে, রিকোয়েস্টও বলতে পারো। তুমি রাধেশ্যাম গুপ্তকে চেনো? আরজি, দ্য রিনাউন্ড প্রমোটার। কলিং বেল টিপতে গিয়ে হাত কেঁপে গেল তূর্ণীরের। মাত্র 4 তলা উঠেই এত শান্তি আজ। ঝিনুক ড্রাইভিং স্পেসে একজন লোকের সঙ্গে বসে কথা বলছিল। তূর্ণীরকে দেখেই ঝিনুকের চোখে ঝাড়বাতি জ্বলে উঠেছে। পরিচয় পালার অপেক্ষা না করে এই লোকটা উঠে দাঁড়িয়েছে। আপনি নিশ্চয়ই তূর্ণীর? আমি শরৎ ঘোষাল। ক্লান্ত তূর্ণীর সোফায় বসল। শুকনো হেসে বলল, আপনার কথা ঝিনুকের মুখে অনেক শুনেছি। সুজাতা তূর্ণীরকে দেখে নিরাশ। তূর্ণীর হাতে কোনো স্বর্গের পাখি নেই। শরৎ আর ঝিনুকের সামনে এক গোছা কাগজের কাটিং। ঝিনুক ফুটছে উল্লাসে। এত খুশি, এত উচ্ছ্বাস ঝিনুকের মুখে বহুদিন দেখেনি তূর্ণীর। সেই শালফুলের রেণুসিক্ত মুখ, সেই আঁচল ভরা সুঘ্রাণ। তূর্ণীরের দু চোখ ঘুরে ফিরে ঝিনুককেই দেখছে। চঞ্চল বালিকার মতো এই নারী শুধু তারই। এই মুহূর্তে নারী ছুঁয়েছেন দেখতে ভারী লোভ জাগছিল তূর্ণীরের। ঝিনুক কোছা সরিয়ে তূর্ণীরের দিকে তাকিয়েছে। এই, আজ অফিসে তুমি মারধর খেয়েছিস নাকি রে? জানেন শরৎবাবু, ওদের ফিনান্স ম্যানেজার ওকে মাঝে মাঝে কান ধরে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখে। শরৎ হো হো করে হেসে উঠল। সে তো আপনার ঠাকুমাও আমাকে দাঁড় করিয়ে রাখেন, টেবিলে নয়, রাস্তায়, রোদ্দুরে, 2 হাতে থানির দিয়ে। তূর্ণীর স্বাভাবিক হতে চাইছে, বলল, আপনার অপরাধ? আমার ওষুধে 7 দিনের বদলে 1 সপ্তাহের জ্বর ছাড়ে, সেটাই আমার অপরাধ। গেও রসিকতা। তূর্ণীর মনে মনে না কুচকল, উপেক্ষা করতে চাইল লোকটাকে। সরাসরি ঝিনুকের সঙ্গে কথা শুরু করলো। বুঝলি, আজ ডিসিশন মোটামুটি ফাইনাল হয়ে গেল। আমিই যাচ্ছি, হয়তো ডিসেম্বরেই। তাই? ঝিনুক বাচ্চা মেয়ের মতো তূর্ণীরের পাশে এসে বসে পড়ল। এত বড় খবর এতক্ষণ চেপে আছিস? ঝিনুক উল্লাসে সুজাতাও ছুটে এসেছে। সব শুনে স্বর্গের পাখির 2 চোখ বেবাক হাপিস। সঙ্গে সঙ্গে নতুন চিন্তা। আর তো তোমার ওপর আপত্তি চলবে না? কবে যাব তোমার বাবা মায়ের কাছে? ঝিনুকের মুখে রক্তের আভা। আর চোখে শরৎকে দেখে আলতো ধমক দিল মাকে। এত হুটোপাটি করছো কেন? তুমি না সত্যি? তূর্ণীর মৃদু হাসছে। শরৎ উঠে দাঁড়ালো। আমি আজ বরং উঠি, আপনারা গল্প স্বল্প করুন। গুড নিউজ দুটো কালে মৃণাল মাকে পৌঁছে দেব। চাষারে লোকটার কথায় আগ্রহ নেই তূর্ণীরে। সে চশমা খুলে মুখ মুছছে। ঝিনুক বলল, সত্যি আজ দিনটা দারুণ। তোর এমন একটা গ্র্যান্ড নিউজ আমারও। জানিস, গতকাল পুলিশ চার্জশিট ফাইল করেছে। শরৎবাবু নিয়ে এসেছে খবরটা। নিমেষে তূর্ণীরের ক্যালিফোর্নিয়ার বরফের স্তূপ। ঝিনুকের সেদিকে নজরই নেই। সে আজ কথার নেশায় মাতল। শরৎবাবু বলেছিলেন, এইসব কেসে ডেট বেশি তাড়াতাড়ি পড়ে, অন্তত ওই ম্যাজিস্ট্রেটের ঘরে।
বাছাধনদের এবার খাঁচাতে ঢুকতেই হবে। শরৎ শরৎ শরৎ। তূর্ণীর হাঁটুতে মুখ ঘষছে। এক্ষুনি লোকটাকে ঘাট ধরে বাক করে দেওয়া যায় না? শরৎ যাওয়ার আগে দরজায় দাঁড়ালো একবার। মনে হয় আপনার ডেট সেপ্টেম্বরেই পড়বে। আমি আপনাকে পরে জানিয়ে দেব। নির্জন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তূর্ণীর। ঝিনুক পাশে এসে দাঁড়ালো। কি ভাবছিস? তূর্ণীর প্রায় বুকের কাছে তার প্রিয়তম নারী। তুষার তবু গলতেই চায় না। সাহসা অস্ফুটে বলে উঠল, ঝিনুক, তুই আমাকে একটা কথা দেবে? সচকিত হরিণীর মতো থমকেতে ঝিনুক। তুই 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 হঠাৎ কি হয়েছে তোর? হয়েছেটা কি? তূর্ণীরের গলা দুলে গেল। আগে তুমি আমাকে কথা দাও। নিচের কম্পাউন্ডে আলো জ্বলছে না। কাঠালি চাপা গাছ শুকনো হাত পা মেলে আঁধড়ে দাঁড়িয়ে। তূর্ণীর রেলিংয়ে ভর দিল। ওসব ফরদ ডাক্তার তুমি ছাড়ো। যত সব মাথা চিবোনোর লোক। মানে এ কেস থেকে তুমি নিজেকে অ্যালুফ করে নাও ঝিনুক। কথা দাও, নেবে তো? নিঃশ্বাস আটকে এলো ঝিনুকের। গলা কাঁপছে। হঠাৎ এ কথা কেন? তূর্ণীর ঢোক গিলল। কার না কার নোংরা একটা কেসে এত বেশি নিজেকে জড়িয়ে ফেলা তোমাকে মানায় না ঝিনুক। পৃথিবী গতি হারালো। সন্ধ্যা নিথর।